হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য আমি আবারও নিয়ে চলে এসেছি অঙ্কের একটা দারুণ ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষায় বসবে ভাবছো, এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্যই পরপর আমি ক্লাস আনছি। এবং আজকে আমরা করতে চলেছি পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের বিগত বছরের প্রশ্নোত্তর অঙ্কের সব সমাধান। তোমরা জানো এক এক করে আমরা পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্টের জন্যই বিগত বছরের প্রশ্নের সমাধান দেখছি। আজকে আমরা দেখব পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পদ রয়েছে তার যে প্রশ্ন এসেছে সেগুলোর সমাধান। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম রয়েছে তারা অবশ্যই আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য, আর যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার ইউটিউব পরিবারের সদস্য রয়েছে তাদেরকে আরো একবার বলবো, অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদেরকে আরো ভালোবাসা দিতে হবে, তবেই কিন্তু আমি ইন্সপায়ার হব আরো আরো ক্লাস আনার জন্য। তো কি করতে হবে? প্রত্যেকে একটা লাইক করে দিতে হবে, একটা কমেন্ট করে দিতে হবে, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিতে হবে। প্রত্যেককেই বলবো আজকের ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। 25টা প্রশ্ন আছে। এই 25টা প্রশ্ন করার পর তোমরা অবশ্যই আমাকে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আর যদি মাঝখানে তোমরা ছেড়ে চলে যাও তাহলে কিন্তু প্রস্তুতি সঠিকভাবে হবে না। যখনই কোনো ক্লাস দেখছো পুরোটা করতে হবে, খাতা পেন নিয়ে বসতে হবে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, কি আছে দেখে নাও। বলছে a father can do job as fast as two sons working together। তার মানে কি, একজন বাবা দুই ছেলের একসঙ্গে কাজ করার সমান দ্রুততায় একটা কাজ করতে পারে। মানে দুই ছেলের একটা কাজ করতে যা সময় লাগে, বাবারও কাজটা একা করতে ঠিক একই সময় লাগে। এবার বলছে if one son does the job in 3 hours, তার মধ্যে এক ছেলে 3 ঘন্টায় কাজটা করে ফেলে, and the other in 6 hours, আর অন্য ছেলে 6 ঘন্টায় কাজটা করে ফেলতে পারে। The number of hours taken by the father to do the job alone, তাহলে বাবার একা কাজটা করতে কত সময় লাগবে? ভীষণই সহজ একটা অঙ্ক, সময় ও কার্য চ্যাপ্টার থেকে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক করানোর সাথে সাথে আমি তোমাদেরকে চ্যাপ্টারের নামটাও বলবো, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় যে কোন চ্যাপ্টার থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে। তো চলো সময় ও কার্য চ্যাপ্টারের প্রশ্ন। আমরা যদি এইটা বার করতে পারি যে দুই ছেলে একসাথে কতক্ষণে কাজ করে, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। কারণ দুই ছেলে যতদিনে কাজ করে বাবাও ততদিনে কাজ করে। কি ইউজ করব? এলসিএম মেথড। এতদিনে নিশ্চয়ই আমার ক্লাস দেখে সবাই শিখে গেছো এলসিএম মেথড। কি করতে হবে? 3 আর 6 এর লসাগু করো, 6 লিখলাম। 6 ভাগ 3 2, 6 ভাগ 6 1, এগুলো পেলাম দক্ষতা। আমরা জানি টাইম ইকুয়ালস টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এখানে ওয়ার্ক কোনটা? লসাগুটা, মানে 6। এফিসিয়েন্সি কোনগুলো? যেগুলো বার করলাম। 2 যোগ 1 3, ভাগ করলে হয় 2। তাহলে দুই ছেলের কাজটা করতে 2 দিন সময় লাগবে, তার মানে বাবারও তাই লাগবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। দেখে নাও সলিউশন। প্রত্যেকে সলিউশন দেখে নাও, আশা করি সবার ক্লিয়ার হলো। 1 নাম্বার প্রশ্ন আমরা এলসিএম মেথড দিয়ে সহজেই সমাধান করে ফেললাম। চলে যাব আমরা 2 নাম্বার প্রশ্নে। আর 2 নাম্বার প্রশ্ন কি আছে চলো তোমাদের স্ক্রিনে একবার দেখে নেবে। কি বলছে? বাই হাউ মাচ ডাজ √27 প্লাস √18 এক্সিডস √3 প্লাস √2। মানে প্রথম দুটো রুটের যোগফল পরের দুটো রুটের যোগফল থেকে কত বড়। যখনই আমরা কত বড় বার করতে চাই তাহলে কি করতে হয়? একদম ঠিক, যারা যারা মনে মনে ভেবে ফেলেছো যে ম্যাম এটা খুব সহজ, বিয়োগ করতে হবে, একদম ঠিক ভেবেছো। কি করতে হবে তাহলে? আমরা কি করব? √27 প্লাস √18 মাইনাস √3 প্লাস √2। আচ্ছা, ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে কি হয় দেখা যাক এক এক করে। √27 মানে কি? 3 নং 27, আবার 9 মানে 3 তিরিকে 9। তাহলে 27 হচ্ছে 3টে 3-এর গুণফল। যখনই জোড়ায় জোড়ায় আমরা সংখ্যা পাবো তাহলে রুটের বাইরে বার করা যায়। তাহলে দুটো 3-এর বদলে একটা 3 বাইরে বেরোলো আর আরেকটা 3 রুটের ভিতরে থাকলো। একইভাবে 18 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 2। তাহলে দুটো 3-এর জায়গায় একটা 3 বাইরে বেরোলো আর 2টা ভেতরে থাকলো।
-√3 প্লাস মাইনাসে -√2, 3√3 থেকে যদি √3 মাইনাস করা হয় তাহলে 2√3 থাকে, আর 3√2 থেকে যদি -√2 করা হয় তাহলে 2√2 থাকে। এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে থাকবে √3 প্লাস √2। আমাদের উত্তর পেয়ে গেছি, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। একদম সিম্পল মেথডে আমরা বিয়োগটা করে ফেলেছি, এখানে আমাদের রুটের ব্যবহারটাই শুধু একটু জানতে হতো। ওকে, চলো প্রত্যেকে খাতা পেন নেবে, নিয়ে সলিউশন করতে থাকবে। চলে যাব আমি 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে একটু বলে রাখি তোমাদের, যারা যারা মনে করছো যে ম্যাম বিগত বছরের প্রশ্ন আপনি করাচ্ছেন তো ভালোই হচ্ছে, কিন্তু আমরা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করাতে চাই, যেমনটা আপনি সব পরীক্ষার জন্য করান, যে প্রত্যেক চ্যাপ্টার ধরে তার কি কি টাইপ পরীক্ষায় আসতে পারে, সেই চ্যাপ্টার থেকে যা যা টাইপের অঙ্ক আসতে পারে সব টাইপের অঙ্ক যেমন আপনি করিয়ে দেন সেভাবেই করিয়ে দিন, তাই তো? এটা মনে হচ্ছে তো? তো এটা যদি মনে হয়ে থাকে তাহলে প্রত্যেকে পঞ্চায়েতের ক্লাস বা শুধু ক্লাস লিখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট পাবো তত তাড়াতাড়ি তোমাদের পঞ্চায়েতের জন্য চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমি শুরু করব অঙ্কের। ওকে, চলো চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন অ্যাকচুয়ালি একটা রিজনিং এর প্রশ্ন। কি আছে দেখো, বলছে one morning after sunrise Bikram and Shailesh were standing in a lawn। বলছে একদিন সকালে সূর্যোদয়ের সময় কি করছে বিক্রম আর শৈলেশ একটা লনে দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? with their back towards each other, একে অপরের পিঠের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। মানে ধরো এই যে আমি ধরো এইভাবে দাঁড়িয়ে আছি, তাহলে আরেকজন দাঁড়িয়ে আছে ঠিক আমার পিছনে, আমার পিঠের দিকে পিঠ করে, ঠিক আছে? এবার বলছে বিক্রমস শ্যাডো ফেল এক্স্যাক্টলি টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড। বিক্রমের যে ছায়াটা সেটা তার লেফট হ্যান্ড সাইডে, বাঁ দিকের সাইডে পড়ছে। which direction শৈলেশ was facing, তাহলে শৈলেশ কোন ডাইরেকশনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আশা করি সবার বোঝা গেল প্রশ্নটা। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা একটু এই ডাইরেকশন গুলো বুঝি। বিষয়টা কি, আমাদের ডাইরেকশন গুলো কিভাবে হয়, এই দিকটা আমি ইস্ট ধরলাম, এটা আমার ওয়েস্ট, এটা আমার নর্থ, আর এটা আমার সাউথ, ঠিক আছে? সূর্যোদয়ের সময় মানে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আমরা সবাই জানি। তাহলে এই দিক থেকে সূর্য উঠছে, মানে এই দিকে আমার সূর্য রয়েছে। একটা জিনিস ভালো করে বোঝো, এই দিকটা আমার ইস্ট, ঠিক আছে? ভালো করে বুঝবে। আমি যদি এই ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতাম, মানে আমার সামনে দিয়ে আমি দেখছি সূর্য উঠছে, তাহলে কি হতো, সূর্য ওঠার জন্য আমার যে ছায়াটা পড়তো সেটা ঠিক আমার পিছনে পড়তো। তার মানে আমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে নেই, যে বিক্রমের কথা বলা হয়েছিল ওর তো বাঁ দিকে ছায়া পড়েছিল, তার মানে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল না। বোঝা গেল? তাহলে কিভাবে বাঁ দিকে ছায়া পড়তে পারে? দেখো উপরে নর্থ আছে, তো আমি যদি এই দিকে মানে এই বোর্ডের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি আর এদিক দিয়ে যদি সূর্য ওঠে, তাহলে আমার ছায়াটা কোন দিকে পড়বে? এই দিকটায় পড়বে। আবারও বলছি, এইদিকে সূর্য উঠছে, আমি দাঁড়িয়ে আছি বোর্ডের দিকে মুখ করে, তাহলে আমার ছায়া পড়লো আমার বাঁ দিকে, বাঁ দিকের হাতে। তার মানে আমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি? নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। তাহলে আমার যে পিছনে আছে মানে শৈলেশ তাহলে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে? সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, কারণ ওরা তো একে অপরের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, সাউথ। অপশন নাম্বার ডি সাউথ হয়ে গেল আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। দেখে নাও সলিউশন। ওকে, চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখো, খুব সহজ একটা প্রশ্ন আছে। যারা সূত্র জানবে তারা করতে পারবে, যারা সূত্র জানবে না তারা করতে পারবে না। ওকে, কি আছে? এভরি অ্যাঙ্গেল অফ আ রেগুলার হেক্সাগন ইজ, একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ কত? যারা সূত্র জানো অঙ্ক পারবে, যারা জানো না পারবে না। তাহলে আজকে তোমাদের সূত্র শিখতে হবে। কি সূত্র? সূত্রটা হচ্ছে n-2 ইন্টু 180/n, যেখানে n মানে হলো বাহুর সংখ্যা, ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6। তাহলে n এর জায়গায় যদি 6 বসাই, 6 - 2 4 গুণ 180/6,
কাটাকুটি করলে 3 6 18 মানে 30, 30 গুণ 4 120। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 120 ডিগ্রি। দেখে নাও সলিউশন, না জানা থাকলে প্রত্যেকে সূত্রটা নোট করবে। ওকে, আর একটা জিনিস বলে রাখি, এখানে এই সূত্রটায় প্রতিটি কোণের মান না চেয়ে যদি কোণগুলোর সমষ্টি চাইতো, এই সূত্রটাতেই বাই এনটা হতো না, তাহলে সূত্র হতো n-2 ইন্টু 180। এইটুকু শুধু সূত্র হতো যদি যোগফল চাইতো, আর যেহেতু প্রতিটা চেয়েছে তাই n দিয়ে ভাগ হলো। ওকে, চলো 5 নাম্বার প্রশ্নের দিকে এগোলাম। কি বলছে? ইফ আ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 8 years, then the interest rate in percentage is। বলছে একটা নির্দিষ্ট টাকা যদি 8 বছরে ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে রেট পার্সেন্টেজ কি, সুদের হার কত? যখন কোনো প্রশ্নে এই যে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ এটা বলা না থাকে, তখন ধরে নিতে হয় এটা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো আমি ধরে নিলাম আমার পি টাকা ছিল, ডাবল হয়েছে মানে 2p টাকা হয়েছে। আচ্ছা, পি টাকা থেকে যদি 2p টাকা হয়, তাহলে সরল সুদ বা এসআই কত টাকা হলো? 2p মাইনাস পি, তার মানে পি টাকাই সুদ পেয়েছি, তবেই দ্বিগুণ হতে পারে। ভাবো আজকে তোমার 100 টাকা তুমি ব্যাংকে রেখেছো, তোমার 200 টাকা হয়ে গেছে, তাহলে কত টাকা বাড়লো? 100 টাকাই বাড়লো। দ্বিগুণ হওয়া মানে কি, যত টাকা তুমি রেখেছো ঠিক তত টাকাই বেড়েছে, মানে তত টাকাই তুমি সুদ পেয়েছো। আমরা জানি এসআই এর সূত্র হচ্ছে এসআই ইকুয়ালস টু পি টি আর বাই 100। এসআই আমরা পেলাম পি, আর প্রিন্সিপাল তো আমরা পি ধরেছিলাম। টাইম বলা আছে 8 বছর, আর আমাদের বার করতে হবে বাই 100। তো দেখো পি আর পি কেটে যাচ্ছে, তাহলে আর কি থাকে? 100 এই সাইডে গেলে 100 বাই 8, 100 বাই 8 করলে পাবে 12.5%। তাহলে সুদের হার হলো 12.5%। অপশন নাম্বার ডি আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে সরল সুদ চ্যাপ্টার থেকে আমরা একটা প্রশ্ন পেলাম। ওকে, চলো চলে যাব তাহলে আমি 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে চলো এবার আমরা দেখে নিই। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নের আগে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো যে ম্যাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, কোথা থেকে পড়বো বা অঙ্ক প্র্যাকটিস করব কোথা থেকে, তো তোমাদের কোনো চিন্তা নেই, কারণ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চায়েতের নোটস। এই স্পেশাল নোটসে তোমরা কি পাচ্ছ? পঞ্চায়েতের যে কটা পোস্ট আছে, মানে পঞ্চায়েত কর্মী, সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সব পদের জন্যই তোমরা নোটস পেয়ে যাবে। কি কি সাবজেক্ট থাকছে? অঙ্ক, বাংলা, জিকে, ইংলিশ, এগুলো তো থাকছেই। ডিটেলস এর নোটস যা তোমাদের পরীক্ষায় কমন পাবে, আর তার সাথে আসছে মক টেস্ট, মানে তুমি পুরো প্রস্তুতির পরে দেখে নিতে পারবে যে তোমার এখন কিরকম মার্কস আসছে, সেরকম মক টেস্টও পাবে। আর এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকায়। তো দেরি না করে প্রত্যেকে যোগাযোগ করো এই নাম্বারে 9088890010। অনেকেই আমাকে বইয়ের নাম জিজ্ঞাসা করো, তো সেক্ষেত্রে এই নোটসটা নিয়ে নাও, বই কেনার আর দরকার পড়বে না, এখান থেকেই তোমরা পুরোপুরি প্রস্তুতি নিতে পারবে। ওকে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ ম্যাম ভালো লাগবে আপনাদের এখান থেকে যদি নোটস পড়ে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, তো কাউকে কোনো জোর নেই, সবার যদি মনে হয়, যদি বিশ্বাস হয়, তাহলে অবশ্যই নোটসটা নেবে এবং পড়বে, ভালো করে মন দিয়ে পড়তে হবে, তাহলে অবশ্যই কমন পাবে। ওকে, চলো চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনটি ভিন্ন তা নির্ণয় করো। এটা আশা করি সবাই উত্তর বলবে, বলো তো কি উত্তর করো সবাই। অপশন এ স্কোয়ার, অপশন বি সার্কেল, অপশন সি প্যারালেলোগ্রাম, অপশন ডি রেক্ট্যাঙ্গেল। যারা যারা এখন ক্লাসটা দেখছো তারা অবশ্যই 6 নাম্বার লিখে কোন অপশনটা হবে কমেন্ট করো। 6 এর কোন অপশনটা হবে কমেন্ট করো, আমি একটু সময় দিচ্ছি, প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করো, ক্লাসের ভিডিও দেখো, অনেকে আছো যারা ইউটিউব থেকে ফলো করছো, অনেকে আছো যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসগুলো, তোমরা অবশ্যই যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই আমাকে একটু জানিও যে তোমরা কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো। যেমন আমাদের যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা বারাসাতে রয়েছে এবং কলকাতায় রয়েছে। আমি এখন বারাসাত থেকে এই ভিডিওটা করছি, আইবিটি ইনস্টিটিউট বারাসাত বা প্রতিষ্ঠা এডুকেশন বারাসাত থেকে। আর তোমরা কে কোথায় আছো, কে কোথা থেকে আমার ক্লাসটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, আচ্ছা এইটার উত্তর আর সময় লাগার কথা না, এর উত্তর হবে অপশন নাম্বার বি
সার্কেল, কারণ বাকি তিনটেই হচ্ছে চতুর্ভুজ। স্কোয়ার মানে বর্গক্ষেত্র, প্যারালেলোগ্রাম মানে সামন্তরিক, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এই তিনটেই হচ্ছে চতুর্ভুজ, একমাত্র সার্কেল বা বৃত্তটা হচ্ছে আলাদা। ওকে, চলো 7 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলছে। In a school there are 1000 students, 40% of them are girls. Monthly fee of each boy is 400 and fee of each girl is 25% less than that of a boy. The sum of the fees of boys and girls is, বলছে 1000 জন স্টুডেন্ট আছে, 1000 জনের মধ্যে 40% স্টুডেন্ট হচ্ছে মেয়ে। আচ্ছা, তাহলে 1000 জনের 40%, 1000 গুণ 40/100, দুটো শূন্য আমরা কেটে দেব, তাহলে পড়ে থাকলো কি 400। এইটা হচ্ছে মেয়েদের সংখ্যা। আর 1000 জনের মধ্যে যদি 400 জন মেয়ে হয় তাহলে ছেলে কতগুলো আছে, 1000 মাইনাস 400, 600 জন ছেলে। তাহলে যে আমাদের স্কুলটার কথা বলা আছে তার মধ্যে 600 জন ছেলে আছে, 400 জন মেয়ে আছে। বলছে প্রত্যেকটা ছেলের ফিস হচ্ছে 400 টাকা। তাহলে একটা ছেলে যদি 400 টাকা দেয়, 600টা ছেলে কত টাকা দেবে, 600 গুণ 400, এত টাকা দেবে, 2,40,000 টাকা দেবে। আর মেয়েরা বলছে প্রত্যেকটা ছেলের থেকে 25% কম টাকা দেয়। এর মানে কি, একটা ছেলে 400 টাকা দেয়, তাহলে প্রত্যেকটা মেয়ে কত টাকা দেবে, 25% কম মানে কি 75%, 75/100, দুটো শূন্য কাটা হলো, মানে 300 টাকা। তাহলে প্রত্যেকটা মেয়ে দিচ্ছে 300 টাকা। একটা মেয়ে 300 টাকা দেয়, তাহলে 400টা মেয়ে কত টাকা দেবে, 3 4 12, মানে 1,20,000 টাকা। তাহলে ছেলে এবং মেয়েরা মিলে মোট ফিস কত টাকা দিল, 1,20,000 যোগ 2,40,000, তার মানে হয় 3,60,000 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। এবং এক্ষেত্রে বলে রাখি, বিগত বছরের প্রশ্নে দেখা গেছে এই প্রশ্নটা পঞ্চায়েতের অন্য একটা পরীক্ষাতেও এই সেম প্রশ্ন এসেছিল, একটুও পার্থক্য নেই। তার মানে বুঝতেই পারছো বিগত বছরের প্রশ্নটা কত ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলি আমি করাচ্ছি, হতে পারে পরীক্ষায় এর মধ্যে একদম হুবহু কোনো অঙ্ক তোমরা পেতে পারো, কারণ গত বছরে এটা হয়েছে, এই ঘটনা ঘটেছে। তাই জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু মন দিয়ে দেখো, এরকম না যে গত বছরে এসেছে বলে এই বছরে আসবে না। হতেই পারে এই বছরে পুরো সেম অঙ্ক দিয়ে দিল বা এই সেম টাইপের অঙ্ক দিয়ে দিল। ওকে, চলো চলে যাব 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে ট্রেনের অঙ্ক। কি বলছে, বলছে the time for a train of length 110 meters running at the speed of 72 km/h to cross a bridge of length 130 meters is, বলছে 110 মিটার দীর্ঘ একটা ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে চললে 130 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। তোমাদেরকে অলরেডি আমি বিষয়টা বুঝিয়েছিলাম, যখন একটা সেতু অতিক্রম করে তখন আমাদের ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যেতে হয়। আচ্ছা, যে দৈর্ঘ্যগুলো আছে মিটারে আছে আর গতিবেগ আছে কিলোমিটার/ঘন্টায়, তাহলে আগে আমরা কি করব, মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তার জন্য গুণ করতে হবে 5/18 দিয়ে, তার মানে 20 মিটার/সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 20 মিটার/সেকেন্ড ট্রেনটার গতিবেগ। কত মিটার যেতে হবে, ট্রেনের দৈর্ঘ্য 110, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130, যোগ করলে দাঁড়ায় 240 মিটার। তাহলে কি করে বের করব কত সেকেন্ড লাগে, দেখো 20 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে সময় লাগবে 1/20 সেকেন্ড। চেয়েছে 240 মিটার যেতে কত সময় লাগবে, 1/20 গুণ 240, 0 0 কাটলো, 12 দুগুণি 24, তার মানে সময় লাগবে 12 সেকেন্ড। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন ভালো করে দেখো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, একটা ট্রেন যখন একটা সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়। ট্রেনটা যদি একটা গাছ, পোল বা মানুষকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য যায়। ওকে, চলো চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। এবং 9 নম্বর প্রশ্নে আমাদের একটু সূত্রের ব্যবহার লাগবে।
কি সূত্র, আগে সূত্রটা আমি লিখে দিই, প্রত্যেকে নোট করবে। সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। সূত্রে বলছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই যে অঙ্কটা আমাদের দিয়েছে 0.73 কে আমি এ ধরে নিলাম আর 0.27 কে আমি বি ধরে নিলাম। এবার যা যা দেওয়া আছে আমি এ বি দিয়ে যদি সাজাই অঙ্কটা কিরকম হবে দেখো, 0.73 এর হোল কিউব। অঙ্কটা আমি লিখে দিচ্ছি, যদি বোর্ডে বুঝতে অসুবিধা হয় আমি আগে অঙ্কটা একবার লিখছি। 0.73 এর হোল কিউব প্লাস 0.27 এর হোল কিউব বাই 0.73 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 0.27 এর হোল স্কোয়ার মাইনাস 0.73 গুণ 0.27। এই হচ্ছে প্রশ্ন। এখানে আমরা 0.73 এর জায়গায় এ বসালাম, তাহলে এ কিউব, আর 0.27 এর জায়গায় বি বসালাম, তার মানে বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আমরা একটু আগে কি শিখেছি, এ কিউব প্লাস বি কিউব মানে কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো নিচেও ঠিক তাই আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি হবে, কাটাকুটি হয়ে যাবে এই পোর্শনটার সাথে, এটা আর এটা কাটাকুটি হয়ে গেল, থাকলো কে এ প্লাস বি। এ প্লাস বি মানে কি 0.73 প্লাস 0.27। যদি যোগ করে দিই 7 আর 3 10 0 হাতে 1, 7 আর 3 10 0 হাতে 1 মানে 1.00। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 1। দেখে নাও সলিউশন, পুরো ডিটেলস আমি করে দেখালাম, যখন তোমরা করবে দেখবে আরো সহজে করতে পারবে। তোমাদের বোঝানোর জন্য একদম ডিটেলসে করে দিলাম। ওকে, চলো 9 নাম্বার প্রশ্ন। তাহলে একটা সূত্র দিয়ে আমাদের সমাধান হয়ে গেল যে a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চলে যাচ্ছি 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার প্রশ্ন কি আছে স্ক্রিনে চলো দেখা যাক। একটা অনুপাতের প্রশ্ন আর ভীষণ সহজ প্রশ্ন। এই টাইপটাও কিন্তু আগেই আমি করিয়ে দিয়েছি, যারা আমার আগের ক্লাস দেখেছো জানো যে কি বলছে, যে দুটো রেশিও বলা আছে a:b 2:3 আর b:c 6:7। তাহলে a:c কত, প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যার রেশিও চাইলে আমরা ভগ্নাংশগুলো লিখবো আর গুণ করে দেবো। 2/3 6/7 গুণ করে দাও, 3 দুগুণী 6, তার মানে 2 দুগুণী 4/7। উত্তর হয়ে গেল 4:7, অপশন নাম্বার ডি। কখন করব, যদি ফার্স্টের সংখ্যা আর লাস্টের সংখ্যা রেশিও চাই, ভগ্নাংশগুলো লিখবো আর গুণ করে দেবো, আর কিচ্ছু না। তো আমাদের 10 নাম্বার প্রশ্ন ডান। 11 নাম্বার প্রশ্ন একটা রিজনিং এর প্রশ্ন আবারও, আর ভীষণই সহজ একটা প্রশ্ন। কি বলছে, ইফ ডিভিশন স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, যেখানে ভাগ মানে গুণ বোঝাচ্ছে, ইনটু ফর অ্যাডিশন গুণ মানে যোগ বোঝাচ্ছে, প্লাস ফর সাবট্রাকশন প্লাস মানে বিয়োগ বোঝাচ্ছে, আর মাইনাস ফর ডিভিশন আর মাইনাস মানে ভাগ বোঝাচ্ছে, তাহলে এর ভ্যালু কত। আমরা লিখি জিনিসটা কি কি আছে, 16 ইনটু আছে, ইনটু মানে কি বোঝায় অ্যাডিশন মানে প্লাস, 3 প্লাস প্লাস মানে কি বোঝায় সাবট্রাকশন, মাইনাস 4 মাইনাস মানে কি বোঝায় ডিভিশন, ডিভাইডেড বাই 2 ডিভিশন, ডিভিশন মানে কি বোঝায় গুণ, ইনটু 4। আগে সাজিয়ে নিলাম যা যা মিনিং হয় সেইভাবে। এবার আমরা জানি আগে ভাগ করতে হয়, তাহলে 16 যোগ 3 মাইনাস 2 দুগুণী 4, তারপরে গুণ। এখানে 16 আর 3 যোগ করলে 19 মাইনাস 4 দুগুণী 8, 19 মাইনাস 8 করলে হবে উত্তর 11। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, একদম ইজি কোশ্চেন, এখানে আর বোঝার কিছু নেই, যেমন ভাবে প্রশ্ন দেওয়া থাকবে আমাদের সেইভাবে ক্যালকুলেশন করে যেতে হবে। ওকে, চলো 12 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখে নাও কি আছে। বলছে a cloth merchant has announced 25% rebate in prices। বলছে একজন কাপড় ব্যবসায়ী মোট মূল্যের উপরে 25% ছাড় ঘোষণা করেছে। if one needs to have a rebate of 40, একজন 40 টাকা ছাড় পেতে চাইছে, then how many meters of cloth costing 32 per meter he should purchase। বলছে তাহলে তাকে কত মিটারের কাপড় কিনতে হবে, যেখানে 1 মিটার কাপড়ের দাম ছিল 32 টাকা। আচ্ছা, 1 মিটার কাপড়ের দাম ছিল 32 টাকা,
ছাড় কত পার্সেন্ট দিচ্ছে? 25%। তাহলে 32 টাকা ধরে নিলাম যে সেই লোকটা 1 মিটারই কিনবে, তাহলে 32 টাকা তাকে দিতে হবে। 32 টাকার 25%, তাহলে সে ছাড় পাবে। 32 টাকার 25% আগে বার করি। 25% মানে হলো 1/4। কি করে পেলাম? 25/100 কাটাকুটি করলে 1/4, তাহলে 4 আটা 32। তাহলে 8 টাকা ছাড় পেতে গেলে কত মিটার কাপড় কিনতে হচ্ছে? 1 মিটার কাপড় কিনতে হচ্ছে। পেতে চাইছে কত টাকা ছাড়? 40 টাকা ছাড়। দেখো তাহলে কত মিটার কিনতে হবে? কত গুণের সম্পর্ক? 5 8 40, তাহলে 5 মিটার। তোমরা এখানে ঐকিক নিয়ম করেও এটা বার করতে পারো। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 5 মিটার। দেখে নাও সলিউশন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, সলিউশনটা দেখো। 12টা প্রশ্ন অলরেডি আমরা করে ফেলেছি। অনেকেরই এখন মনে হবে যে একটু সোশ্যাল মিডিয়াটা দেখে আসি, একটু ফেসবুক হোয়াটসঅ্যাপটা দেখে আসি, কিন্তু সেটা করতে গেলে কিন্তু কনসিস্টেন্সিটাই ব্রেক হয়ে যাবে। প্রত্যেককে বলবো নিজেদেরকে একটু মনকে বোঝাও যে একটা চাকরি পেতে হবে, তার জন্য পুরো ক্লাসটা করতে হবে। পুরো ক্লাসে 25টা অঙ্ক আছে, 25টা অঙ্ক করার পর তোমরা উঠবে এবং যা করার করবে। ওকে, চলো 13 নম্বর প্রশ্নের দিকে এগোচ্ছি। যাদের মনে হচ্ছে ম্যাম একটু আস্তে করান, তাদেরকে বলবো সব ধরনের স্টুডেন্টকে আমাকে পড়াতে হচ্ছে, তো তার জন্য তোমরা যারা একটু মনে হচ্ছে সময় নিয়ে বুঝতে চাইছো, অবশ্যই আমাদের ক্লাসেতে জয়েন করতে পারোই। তাছাড়া ইউটিউবে রিপিট মোডে তুমি যদি ভিডিওটা দেখো, যে এই ক্লাস হয়ে গেল তারপরে আবার দেখো, তাহলে দেখবে আরো ভালো বুঝতে পারবে। ওকে, চলো। A profit of rupees 960 is divided between A and B in the ratio 1:2. The difference of their profit is, বলছে 960 টাকা 1:2 রেশিওতে ভাগ হয়েছে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত? তাহলে 1:2 রেশিওতে যদি ভাগ হয়, আমি ধরে নিলাম প্রথম জন 1 টাকা পেয়েছে, পরের জন 2 টাকা পেয়েছে, তাহলে মোট কত টাকা? 3 টাকা। এই 3 মানে কত? 960। আমাদের দরকার কি এদের পার্থক্য, 1 আর 2 এর পার্থক্য কত? 1। তাহলে 1 মানে কত? 3 দিয়ে ভাগ করে দাও, 3 তিরিকে 9, 3 দুগুণি 6 আর 0, 320 টাকা। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। একদম অনুপাতের বেসিক থেকে, অনুপাত চ্যাপ্টারের বেসিক থেকে এই প্রশ্নটা ছিল। ওকে, চলো 14 নাম্বার প্রশ্ন, গড় থেকে প্রশ্ন। গড় থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে। আচ্ছা, তো 14 নাম্বার প্রশ্ন আমাদের কি আছে দেখে নি। বলছে দ্য অ্যাভারেজ মান্থলি স্যালারি অফ 19 মেম্বার্স অফ আ গ্রুপ ইজ 16,000। তাহলে 19 জনের গড় স্যালারি যদি 16,000 হয়, তাহলে এদের মোট স্যালারি কত? 19 গুণ 16,000 গুণ করলে পাবে 30,400 টাকা। এবার বলছে যে ওয়ান মোর মেম্বার হুজ মান্থলি স্যালারি ইজ 20,000 হ্যাজ জয়েন্ড দ্য গ্রুপ। আর একজন মেম্বার যার স্যালারি হচ্ছে 20,000 টাকা, সে জয়েন করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা শূন্য হবে, তাহলে 20,000 টাকা যার স্যালারি, সে হচ্ছে জয়েন করেছে, তার মানে 3,24,000 হয়ে গেল আমাদের মোট স্যালারি। আমাদের চেয়েছে কি? চেয়েছে অ্যাভারেজ স্যালারি অফ দ্য গ্রুপ। গ্রুপে এখন কতজন আছে? আগের 19 জন আর একজন নতুন, মানে 20 জন। তাহলে 20 জনের টোটাল স্যালারি যদি 3,24,000 টাকা হয়, তাহলে অ্যাভারেজ কত? ভাগ 20 করব, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, মানে 16,200 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। দেখে নাও সলিউশন। প্রত্যেকে সলিউশন দেখে নাও, আশা করি ক্লিয়ার। চলে যাব আমরা 15 নাম্বার প্রশ্নে। 15 নাম্বার প্রশ্ন কি আছে দেখো, রিজনিং এর প্রশ্ন। একটা সংখ্যা দেওয়া আছে যার মানে হচ্ছে ডিনোট করছে পারচেস, আর একটা সংখ্যা দেওয়া আছে যেটা ডিনোট করছে অর্ডার। তাহলে এই যে সংখ্যাটা, এটা কি ডিনোট করছে? সংখ্যাটা লিখে ফেলি 74526888। দেখো আগের যে দুটো দেওয়া আছে সেটাই আমাদের হিন্টস। কিরকম? যেমন প্রথমে 7 আছে, 7-এর জায়গায় লেটারে কি আছে? পি, তাহলে 7 মানে হচ্ছে পি। তারপর আছে 4, দেখো 3 নম্বর লেটারে 4, 3 নম্বর যে সংখ্যাটা 4, তাহলে 3 নম্বর লেটার কি? আর, তাহলে পি এর পর আর আসবে। তারপর আছে 5, 5 দেখতে পাচ্ছি এখানে প্রথম যে সংখ্যা, প্রথমে কি আছে? ও, তাহলে পি আর ও, এইটুকু পেয়ে গেলাম। এবার আছে কি আমাদের 2, 2 কোথায় দেখতে পাচ্ছি?
এখানে দেখো 2 আছে, তাহলে আর এর পর কি আছে সি, তাহলে পি আর ও সি এইটা পেলাম। দেখো পি আর ও সি পেতে এই অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি কেটে গেল, এই দুটো হতে পারবে না। তাহলে পি আর ও সি, এরপরে ই ই সেম আছে, পরেরটা চেক করার মানে নেই। তাহলে আমি যদি লাস্টেরটা দেখি ডি আর এস এর মধ্যে কোনটা হবে তাহলেই বুঝতে পারবো। লাস্টে কে আছে 8 আছে, বুঝতেই পারছো 8 8 মানে সেম লেটার থাকবে। সেম লেটার আমরা কোথায় দেখতে পাচ্ছি এস এস। তাও একবার চেক করে নাও। 6 6 কোথায় আছে এখানে, কি আছে ই, তাহলে এখানে হবে ই। 8 8 কোথায় আছে এখানে, কোথায় আছে এস, তার মানে এটা হবে এস এস। প্রসেস হয়ে যাবে আমাদের ওয়ার্ড অপশন নাম্বার ডি। তাহলে এই টাইপের যদি প্রশ্ন থাকে ঠিক এইভাবেই আমাদেরকে সমাধান করতে হবে। ওকে চলো, তাহলে রিজনিংটা আমরা করে ফেললাম। 16 নাম্বার প্রশ্নে এগোচ্ছি। বলছে বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা স্রোত চ্যাপ্টারের প্রশ্ন। কি আছে, স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিড বলা আছে 5 and the speed of current is 1 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ কারেন্ট মানে হচ্ছে জলের গতিবেগ, তাহলে ওয়াটার ডাব্লিউ হচ্ছে 1। what time it will take to cover 18 কিলোমিটার if the boat moves in the direction of the current। আচ্ছা, ডাইরেকশন অফ দ্য কারেন্ট মানে জল যেদিকে যাচ্ছে বোটও সেদিকে যাচ্ছে, এরকম ঘটনাকে বলা হয় ডাউনস্ট্রিমে যাওয়া বা অনুকূলে যাওয়া। ডাউনস্ট্রিমে স্পিডের যে সূত্র, ডাউনস্ট্রিমে স্পিড বা গতিবেগের সূত্র হচ্ছে বি প্লাস ডাব্লিউ মানে 5 যোগ 1। তাহলে এই সময় ওই নৌকার স্পিড থাকবে 6। 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে 18 কিলোমিটার যেতে কত সময় লাগবে, কি করে বার করব? 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 1/6 ঘন্টায়। 18 কিলোমিটার যাবে 1/6 গুণ 18 ঘন্টায়, কাটাকুটি করলে 3 6 18 মানে 3 ঘন্টা সময় লাগবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 3 ঘন্টা। দেখে নাও সলিউশন। এখানে আমাদের তাহলে কি শিখতে হলো, শিখতে হলো হচ্ছে নৌকা এবং স্রোতের ক্ষেত্রে জল যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকা যদি যায় তাকে বলা হয় ডাউনস্ট্রিম, এবং সেক্ষেত্রে নৌকার যে গতিবেগ এবং জলের গতিবেগ যোগ করতে হয়। যদি এটা উল্টো হতো মানে জল যেদিকে যাচ্ছে নৌকা তার উল্টো দিকে আসছে তাহলে এটা বিয়োগ করতে হতো গতিবেগ দুটো, মানে 5 বিয়োগ 1 তখন 4 করতে হতো। ওকে চলো 17 নম্বর প্রশ্নের দিকে আমরা এগোই। কি আছে, মিসিং নাম্বার খুঁজতে হবে। একটু টাইম দিচ্ছি, প্রত্যেকে একবার চেষ্টা করো। বলো 17 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, সবাইকে একটু টাইম দিলাম, প্রত্যেকে বলার চেষ্টা করো। কি কে কে উত্তর করতে পারলে? চলো এবার আমরা দেখে নিই কিভাবে উত্তর করব। দেখো 8 দুগুণী 16, তার থেকে 1 বাদ দিলে হয় 15। 15 দুগুণী 30, তার থেকে 2 বাদ দিলে হয় 28। 28 দুগুণী 56, তার থেকে 3 বাদ দিলে হয় 53। তাহলে কি চলছে, ইন্টু 2 মাইনাস তারপর কনজিকিউটিভ নাম্বার, তাহলে পরেরটা কি হবে ইন্টু 2 মাইনাস 4। দেখো 53 দুগুণী হয় 106 মাইনাস 4 করলে পাওয়া যায় 102। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকে বোঝা গেল। চলে যাব আমরা 18 নাম্বার প্রশ্নে। 18 নাম্বার প্রশ্ন আবারও দেখো সময় ও কার্য চ্যাপ্টারের একটা প্রশ্ন। কি বলছে, A can do a work in 12 days while B can do it in 15 days। বলছে A একটা কাজ 12 দিনে করতে পারে, B যেখানে কাজটা 15 দিনে করতে পারে। They undertake to complete it together for ₹450। তারা কাজটা দুজনে মিলে করবে ঠিক করেছে এবং তার জন্য 450 টাকা তারা নেবে। What will be the share of A in the amount of money? তাহলে A 450 মধ্যে কত টাকা পাবে, এই কত টাকা পাবে সেটা ভাগ হয় ওদের দুজনের দক্ষতার উপর। তো আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে আমরা কি পাচ্ছি 60 5 4,
তার মানে এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি বা দক্ষতা, এই অনুপাতে ওরা টাকা পাবে, মানে 5:4। তার মানে ধরে নিলাম এ 5 টাকা পেলে বি 4 টাকা পাবে, তাহলে মোট টাকা কত? 5 যোগ 4 9। কিন্তু অ্যাকচুয়ালি মোট টাকা কত? 450। এবার তুলনা করছি, 9 মানে 450, তাহলে 1 মানে কত? 9 দিয়ে ভাগ করলে 50। চেয়েছে কি এর শেয়ার, মানে 5। 5 মানে কত? 5 গুণ 50 মানে 250 টাকা। তাহলে এ পাবে 250 টাকা। অপশন নাম্বার সি আমাদের উত্তর। তাহলে কিভাবে বার করলাম? যখনই আমাদের বলছে যে এরা মিলে কাজটা করছে, তার মানে কে কত টাকা পাবে সেটা কার উপর নির্ভর করছে? ওদের দুজনের দক্ষতার উপর। ঠিক আছে, চলো 18 নাম্বার প্রশ্ন আমাদের ডান। 19 নাম্বার প্রশ্ন ভীষণই সহজ একটা প্রশ্ন। √8 মাইনাস √4 মাইনাস √2 এর মান কত? আচ্ছা, √8 মানে তো তিনটে 2 এর গুণফল, তার মধ্যে দুটো 2 বাইরে চলে আসলো 2, আর 2 √2 বলা যেতে পারে, মাইনাস √4 মানে 2 মাইনাস √2। 2 √2 থেকে √2 বাদ দিলে থাকে √2, তাহলে √2 মাইনাস 2। অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার। এর থেকে সহজ অঙ্ক আর হয় না। দেখো মিশিয়ে প্রশ্ন দেওয়া, কোনোটা একদম এক লাইনে উত্তর হয়ে যাচ্ছে, কোনোটা একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক লেভেল প্রশ্ন করার। ঠিক আছে, এরকম ধরনেরই প্রশ্ন তোমরা পাবে। চলো 20 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? এখানেও দেখো আমরা 7.5 কে এ ধরে নিচ্ছি আর 2.5 কে বি ধরে নিচ্ছি। তাহলে আমি বলতে পারি তো 7.5 গুণ 7.5 মানে এ স্কোয়ার, এ গুণ এ মানে এ স্কোয়ার। আবার 2.5 গুণ 2.5 মানে বি স্কোয়ার। আর মাঝখানে এই 37.5, এই 37.5 কি করে এলো? দেখো 2 গুণ 7.5 গুণ 2.5, এটা যদি করি তাহলে আমার 37.5 আসে। তার মানে কি 2ab। কিসের সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। তো আমরা মান বসাবো, 7.5 প্লাস 2.5 10 হয় তার স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার কত? 100। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 100। দেখো এই টাইপের আমরা দুটো প্রশ্ন করলাম, একটা কিউবের সূত্র কাজে লাগলো আর একটা স্কোয়ারের সূত্র আমাদের কাজে লাগলো। 20 নাম্বার প্রশ্ন ডান। এখানে বলে রাখি, যারা মনে করছো যে আমাদের সামনে বসে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টির থেকে ক্লাস করতে চাইছো তোমরা অফলাইনে, এবং অফলাইনে ক্লাস করলে কিন্তু তোমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে, সেটা একটু বলে রাখি তোমাদের। 1 নাম্বার হচ্ছে, এক তো তোমরা শিডিউল ওয়াইজ রুটিন ওয়াইজ ক্লাস করতে পারবে। কারোর যদি প্রয়োজন হয় উইকেন্ডে ক্লাস করতে পারো, ধরো যারা কলেজ স্টুডেন্ট আছো বা চাকরি করছো কিন্তু প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য যেমন উইকেন্ডের ক্লাস আছে, তেমনি রয়েছে উইকডেজ এর ক্লাস, মানে সারা সপ্তাহ ধরেও তোমরা চাইলে ক্লাস করতে পারো। কিসের ক্লাস করানো হয় সেটা একটু বলি। এসএসসির জন্য যে কোনো পরীক্ষা, ব্যাংকিং এর যে কোনো পরীক্ষা, WBCS, রেল, এগুলোর জন্য আমাদের কোর্সেস রয়েছে, এবং এই কোর্সগুলোতে এনরোল করার জন্য তোমাদের নিকটবর্তী যে প্রতিষ্ঠার যে রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে। তার জন্য যদি তুমি বারাসাতের কাছাকাছি থেকে থাকো, মানে বনগাঁ সাইড থেকে আসো বা হাসনাবাদ সাইড থেকে আসছো বা এদিকে দমদম সাইড থেকেও আসতে পারো, তো সেক্ষেত্রে তোমরা কল করো 9088890080 নাম্বারে। যদি তোমরা কলকাতার দিকে যে কোনো জায়গা থেকে থাকো তাহলে তোমরা কল করো 9088890035 নাম্বারে। আর যেটা বলছিলাম ফেসিলিটিস এর কথা, তোমাদের এই বিষয়টা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অফলাইন যে কোর্স আছে এটা কোনো 2 মাস বা 5 মাস বা 6 মাসের কোর্স নয়। আমরা এইভাবে ক্লাস করাই না যে 5 মাস ক্লাস করালাম, ওর মধ্যে সিলেবাস শেষ করিয়ে তারপর আমি তোমাকে চিনি না। আমাদের কোর্সটা হচ্ছে লাইফ টাইমের জন্য, মানে একবার তুমি পে করে লাইফ টাইম যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন করতে পারবে। শুরু হবে আমাদের বেসিক ব্যাচ থেকে, মানে একদম বেসিক থেকে তোমার ক্লাস শুরু হবে। তারপর মেন্সের জন্য, ইন্টারভিউর জন্য, সবকিছুর জন্য আমরাই তোমাদের প্রিপেয়ার করাবো। এছাড়া সব ধরনের বই আমরা প্রোভাইড করব তোমাদেরকে, এবং 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট পাবে, মানে বাড়ি গিয়েও কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তুমি সাথে সাথে তোমার টিচারের থেকে জেনে নিতে পারবে। ঠিক আছে, এবং এটা তো সামান্য কিছু বললাম, আমাদের লাইব্রেরি রুম আছে, মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে, আনলিমিটেড মক টেস্ট আছে, এরকম প্রচুর প্রচুর সুযোগ সুবিধা আছে। এবং এগুলোর ব্যাপারে যদি তোমার ডিটেলস জানতে ইচ্ছা করে যে তুমি এগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছো, অফলাইনে ক্লাস করতে চাইছো, অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে
তুমি সব খোঁজ নিতে পারবে। ওকে, চলো 21 নাম্বার প্রশ্ন। 21 নাম্বার প্রশ্নে বলছে 28 এবং 42 সংখ্যাদ্বয়ের এলসিএম আর এইচসিএফ এর অনুপাত কত? আচ্ছা, 28 42 সংখ্যা দুটো 2 দিয়ে ভাগ যায়, 14 দুগুনি 28, 21 দুগুনি 42, আর কি দিয়ে ভাগ যাচ্ছে? 7 দিয়ে ভাগ যাচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে 7 দুগুনি 14, 3 7 21। এটা গেল আমাদের পুরো উৎপাদক বিশ্লেষণ। এইচসিএফ কত হবে? 7 দুগুনি 14। এলসিএম কত হবে? সবকটার গুণফল, মানে 7 দুগুনি 14, 14 দুগুনি 28, 28 ইন্টু 3 84। এদের রেশিও, তাহলে 7 দুগুনি 14, 7 বারং 84, 2 1 2, 6 দুগুনি 12, তাহলে 1:6 হয়ে গেল এর এইচসিএফ আর এলসিএম এর রেশিও। আমি আগে এইচসিএফ লিখেছি, তারপরে এলসিএম লিখেছি, এখানে উল্টোটা চেয়েছে, তাহলে উত্তর হবে 6:1। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের উত্তর। লসাগু এবং গসাগু বার করা, এবং কিভাবে বার করলাম দেখিয়ে দিলাম। শুধু এই দুটো গুণ করলে গসাগু, আর পুরোটা গুণ করলে লসাগু। ওকে, চলো 22 নাম্বার প্রশ্ন কি আছে? আবার একটা রিজনিং বলছে, ইন অ্যান এক্সামিনেশন রাজ গট মোর মার্কস দ্যান মতি। বলছে একটা পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পেয়েছে, বাট নট অ্যাজ মেনি অ্যাজ মিনা। তার মানে মিনার থেকে রাজ কম নম্বর পেয়েছে। এবার বলছে মিনা গট মোর মার্কস দ্যান গণেশ। মিনা কি গণেশের থেকে বেশি পেয়েছে, তার মানে মিনার নিচে কোথাও একটা গণেশ আছে। নেক্সট লাইন বলছে গণেশ এন্ড রূপালী, গণেশ আর রূপালীর থেকে মিনা বেশি আছে। গণেশ গট লেস মার্কস দেন মতি, গণেশ কি মতির থেকে কম মার্কস পেয়েছে। তাহলে গণেশকে আমরা লিখতে পারলাম, রূপালীকে এখনো লিখতে পারিনি। রূপালী মিনার থেকে কম, এইটুকু জানি। বলছে বাট হিজ মার্কস আর নট দ্য লোয়েস্ট ইন দ্য গ্রুপ। এই গ্রুপের সব থেকে নিচে গণেশ নেই, তাহলে এর নিচে আর একজনের নাম আমরা পেয়েছি, এটা হচ্ছে রূপালী, তার মানে রূপালী রয়েছে এখানে। বলছে হু ইজ দ্য সেকেন্ড ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মার্কস। মার্কস এর ডিসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট হিসাবে যদি সাজাই, সেকেন্ডে কে আছে? রাজ। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজ। আশা করি একদম আমি লাইন পড়ে পড়ে এটা লিখেছি, সবার বোঝা গেছে। 23 নাম্বার প্রশ্নের দিকে এগোচ্ছি, কি আছে? বলছে অ্যামং দ্য 6 পারসনস এ বি সি ডি ই এফ there are 3 married couples, 3 জন ম্যারিড কাপল রয়েছে। of which A C E হচ্ছে হাজবেন্ড। বলছে A হচ্ছে হাজবেন্ড, C হচ্ছে হাজবেন্ড, আর E ও হচ্ছে হাজবেন্ড। B C D আর কাজিন, C কাজিন, B আর D, তার মানে B আর D এই দুজন নিশ্চয়ই মহিলা, কারোর একটা ওয়াইফ হবে। নেক্সট বলছে বি ইজ নট ওয়াইফ অফ এ, বি এর ওয়াইফ না। তাহলে আমি যেটা লিখেছি সেটাকে জাস্ট উল্টো দিক করে লিখতে হবে। তাহলে আমরা এইটুকু বুঝলাম, বি এর ওয়াইফ না। আবার বি তো সি এর ওয়াইফ হতে পারবে না, তো কাজিন। তাহলে বি এখানে আছে, কার ওয়াইফ? ই এর ওয়াইফ। তাহলে যে ডি এর কথা বলা ছিল, বি সি ডি তো কাজিন ছিল, তাহলে ডি হচ্ছে এ এর ওয়াইফ। বাকি রইল কে আমাদের? এ বি সি ডি ই এফ, তাহলে এফ হচ্ছে সি এর ওয়াইফ, কারণ 3টে কাপল আছে। এবার বলছে চেয়েছে কি? হাজবেন্ড অফ বি, বি এর হাজবেন্ড কে? ই। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, ই হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি সবার ক্লিয়ার। 24 নাম্বার প্রশ্ন কি আছে? নল ও চৌবাচ্চার প্রশ্ন। যেমন আমরা সময় কার্যের অঙ্ক করি, নল ও চৌবাচ্চার ঠিক একই রকম। বলছে ট্যাপ ক্যান ফিল আ সিস্টার্ন ইন 8 আওয়ার্স, 8 ঘন্টায় ফিল করে। অ্যানাদার ট্যাপ ক্যান এমটি ইট ইন 16 ঘন্টায়, এটা খালি করে 16 ঘন্টায়। ইফ বোথ ট্যাপস আর ওপেন, যদি দুটো ট্যাপই ওপেন করা হয়, দ্য টাইম ইন আওয়ার্স টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক উইল বি। তাহলে 8 আর 16 লসাগু করলে হয় 16, ভাগ করলে আমরা পেলাম 2 আর 1। 2 কি? ভর্তি হচ্ছে, আর 1 হচ্ছে খালি হচ্ছে। তাহলে ওদের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 2 - 1 1। কেন মাইনাস করলাম? কারণ একটা ট্যাপ ভর্তি করছিল, একটা ট্যাপ খালি করছিল। যেটা খালি করছে তার দক্ষতা সবসময় মাইনাসে হয়। তাহলে এফিসিয়েন্সি পেলাম 1। তাহলে কত সময় লাগবে দুটো একসাথে চললে? টাইম ইকুয়ালস টু আমরা কি জানি? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি।
কতটা খালি ভর্তি করতে হবে 16, এফিসিয়েন্সি কত 1, তাহলে 16ই সময় লাগবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 16 হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। আশা করি সবার ক্লিয়ার। ওকে, চলো 25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন বলছে দ্য কস্ট অফ কার্পেটিং আর রুম ইজ 120, 120 টাকায় কার্পেটিং করা যাবে। ইফ দ্য উইথ হ্যাড বিন 4 মিটার লেস, the cost of the carpet would have been ₹20 less, 20 টাকা কম হবে, মানে 120 টাকার জায়গায় 100 টাকা হয়ে যাবে। the width of the room is, তাহলে তার রুমটার উইথ কত? এইটা আজকে আমি বলবো না, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকলো। 25 নাম্বারটা প্রত্যেকে আনসার করবে, কোনটা উত্তর হবে, যাদেরটা ঠিক হবে অবশ্যই আমি বলে দেবো, ভুল হলে সেটাও বলে দেবো। আর কিভাবে কোথায় তোমরা সলিউশনটা পাবে পরের ক্লাসে। তো যদি চাও যে এটা সলিউশন আমি করে দিই, তাহলে পরের ক্লাসে সলিউশন লিখে কমেন্ট করো, বা যেভাবে তোমরা বোঝাতে পারছো সলিউশন লিখে কমেন্ট করো, অবশ্যই পরের ক্লাসে তোমরা এর সলিউশন পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ।